একবার ভাবুন তো, এমন এক মেয়ের কথা যাকে সবাই বোবা আর বধির বলে মনে করে, সবাই তাকে দুর্বল ভাবে, কিন্তু কেউ জানে না তার হৃদয়ের ভেতরে বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট আর প্রতিশোধের আগুন লুকিয়ে আছে। তার হাতে থাকা সাধারণ একটি ছাতাই যে কারোর মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু এটি শুধু একটি খুনের গল্প নয়, এটি ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, কষ্ট, প্রতিশোধ আর এমন সব ভয়ঙ্কর রহস্যের গল্প যা একে একে সামনে আসে। তাই প্রস্তুত হয়ে যান রহস্য, অ্যাকশন আর আবেগে ভরা এমন একটি গল্প জানার জন্য যা আপনাকে শেষ পর্যন্ত পর্দা থেকে চোখ সরাতে দেবে না। সিনেমা শুরু হয় একটি বিলাসবহুল 5 স্টার হোটেল থেকে। বাইরে তখন রাত, আর সেই হোটেলেই আসে দুই যমজ বোন। দুজনের চেহারা এতটাই একরকম যে প্রথম দেখায় তাদের আলাদা করে চেনা প্রায় অসম্ভব। কেউ যদি তাদের একসঙ্গে দেখত তাহলে মনে করত দুজন যেন একই মানুষের ছায়া। কিন্তু এই দুই বোনের মধ্যে একটি বড় পার্থক্য ছিল। এক বোনের নাম ছিল বেবি আর অন্য বোনের নাম ছিল দিদি। বেবি জন্ম থেকেই কথা বলতে ও শুনতে পারত না। তার পুরো পৃথিবী ছিল শুধু তার বড় বোন। দিদিই ছিল তার কণ্ঠস্বর, দিদিই ছিল তার কান, আর দিদিই ছিল তার সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে দিদিও তার ছোট বোনকে ভীষণ ভালোবাসত। সে সবসময় বেবির খেয়াল রাখত এবং তাকে কখনো একা ছেড়ে দিত না। হয়তো সে কারণেই বেবির পায়ে একটি ছোট নুপুর পরিয়ে দিয়েছিল, যাতে ভিড়ের মধ্যে যদি কখনো তারা আলাদা হয়ে যায় তাহলে নুপুরের শব্দ শুনেই বুঝতে পারবে বেবি কোন দিকে আছে। সেদিন দুই বোন অজান্তেই সেই 5 স্টার হোটেলের ভেতরে ঢুকে পড়েছিল। এমন সময়ে হঠাৎ তাদের চোখ হোটেলের এক নির্জন অংশে গিয়ে পড়ে। সেখানে এমন কিছু ঘটছিল যা দেখলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। একজন মুখোশ পরা লোক নির্মমভাবে একজন মানুষকে হত্যা করছিল। সে তার শিকারকে হত্যা করতে এতটাই ব্যস্ত ছিল যে শুরুতে সে বুঝতেই পারেনি কেউ তাকে দেখছে। এসব দেখে বেবি আর দিদি ভীষণ ভয় পেয়ে যায়। দুজনের সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা খুনির মুখ স্পষ্টভাবে দেখতে পারেনি, কারণ তার পুরো মুখ মুখোশে ঢাকা ছিল। কিন্তু একটি জিনিস তাদের চোখ এড়ায়নি, লোকটির একটি কান কাটা ছিল। এটাই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। ওদিকে খুনির নজরও ইতিমধ্যে দুই বোনের ওপর পড়ে গিয়েছিল। এখন সে বুঝে যায় তার আসল পরিচয় কেউ দেখে ফেলেছে। সেই দুই বোনের মধ্যে খুনি শুধু একজন বোনকেই দেখতে পেয়েছিল, আর সেখান থেকেই সে তাদের পিছু নেওয়া শুরু করে। ভয়ে দুই বোন হোটেলের দুই ভিন্ন পথে দৌড়াতে শুরু করে। হোটেলটি এত বড় ছিল যে দৌড়াতে দৌড়াতে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। বেবি বারবার তার বোনকে খুঁজতে থাকে। সে কথা বলতে পারে না, কাউকে ডাকতেও পারে না, শুধু চোখ দিয়ে গিয়েছিল। দিদি নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু সেই নিষ্ঠুর লোকটির সামনে বেশিক্ষণ টিকতে পারেনি। কয়েক মুহূর্তের মধ্যেই লোকটি দুটি হাত দিয়ে তার গলা চেপে ধরে। দিদি ছটফট করতে থাকে। ধীরে ধীরে তার শ্বাস বন্ধ হয়ে আসে। শেষ পর্যন্ত সে চিরদিনের জন্য নিস্তব্ধ হয়ে যায়। এসব কিছু বেবি নিজের চোখের সামনে দেখছিল, কিন্তু সে না সাহায্য করতে পেরেছিল, না কাউকে ডাকতে পেরেছিল, আর না তার বোনকে বাঁচাতে পেরেছিল। কিন্তু তার চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছিল। কিছুক্ষণ পর হোটেলের সেই জায়গায় অনেক মানুষের ভিড় জমে যায়। মাটিতে দিদির নিথর দেহ পড়েছিল, আর ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকা বেবি পুরোপুরি ভেঙে পড়েছিল। এরপর গল্পটি বর্তমান সময়ে চলে আসে, যেখানে আমরা প্রথমবারের মতো বেবিকে দেখি। কিন্তু এখন সে আগের সেই নিষ্পাপ আর ভীত মেয়ে নেই। এখন তার চোখে শুধু একটাই জিনিস দেখা যায়, আর তা হলো প্রতিশোধ। এরপর আমাদের মুম্বাইয়ের একটি লোকাল রয়েছে, কিন্তু সত্যিটা এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। কিছুক্ষণ পর একটি লোকাল ট্রেন প্ল্যাটফর্মে এসে থামে। দরজা খুলে যায়, আর শত শত মানুষ একসঙ্গে ট্রেনে উঠতে শুরু করে। যাত্রীদের ভিড় এতটাই বেশি ছিল যে মানুষের শ্বাস নেওয়ারও জায়গা ছিল না। বেবিও সেই ভিড়ের সঙ্গে স্বাভাবিকভাবে ট্রেনের ভেতরে উঠে যায়। এখানে বেবির চোখ বারবার একজন লোকের ওপরেই স্থির ছিল। লোকটি ঠিক তার সামনেই দাঁড়িয়েছিল। তখন বেবি চুপচাপ নিজের মোবাইল ফোন বের করে সেই লোকটির একটি ছবি তোলে। তারপর সঙ্গে সঙ্গে ছবিটি পাপা নামে সেভ করা একটি কন্ট্যাক্টে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখান থেকে একটি উত্তর আসে, এটাই টার্গেট। এই কথাটা পড়তেই বেবির চোখের চাহনি বদলে যায়। এখন তার আর কোনো প্রমাণের দরকার নেই।
তার শুধু নিজের কাজ শেষ করতে হবে। সে ধীরে ধীরে নিজের হাতে ধরা ছাতাটি একটু ঘুরিয়ে নেয়। উপর থেকে দেখতে ছাতাটি একেবারেই সাধারণ মনে হচ্ছিল, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এমন এক অস্ত্র যার কথা কেউ কল্পনাও করতে পারবে না। আসলে সেই ছাতার ভেতরে বিশেষভাবে একটি সাইলেন্ট স্নাইপার গান বসানো ছিল। এটি এমন একটি বন্দুক যেটি থেকে গুলি ছোড়ার শব্দ প্রায় শোনাই যায় না। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষের সামান্যতম সন্দেহ হয় না। সবাই নিজের নিজের মোবাইলে ব্যস্ত ছিল। কেউ জানালার বাইরে তাকিয়েছিল, আবার কেউ পরের স্টেশনের অপেক্ষা করছিল। এই ভিড়েরই সুযোগ নিয়ে বেবি আস্তে করে নিজের ছাতার ইশারা সেই লোকটির দিকে তাক করে, তারপর হালকা করে ট্রিগার টিপে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটি টলতে শুরু করে। তার চোখ ঝাপসা হয়ে আসে, তারপর সে মাটিতে পড়ে যায়। প্রথমে সবাই ভাবে হয়তো তার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু কেউ বুঝতে পারেনি কয়েক সেকেন্ড আগেই তাকে হত্যা করা হয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো খুনি সেই একই ভিড়ের মধ্যে একদম শান্তভাবে দাঁড়িয়েছিল। বেবির মুখে সামান্যতম ভয়ের ছাপ ছিল না। সে শান্তভাবে পরের স্টেশনে অপেক্ষা করে। তারপর কিছুক্ষণ পর ট্রেন থেমে যায়। যে নিষ্পাপ মেয়েটি একদিন নিজের চোখের সামনে তার বোনকে হারিয়েছিল, আজ সেই মেয়েটি এক ভয়ঙ্কর পেশাদার খুনিতে পরিণত হয়েছে। এরপর আমরা বেবিকে একটি বাস স্ট্যান্ডে দেখতে পাই। সে চুপচাপ বাসের জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই সময় সেখানে থাকা দুজন বখারি ছেলের নজর তার উপর পড়ে। তারা তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। বেবি ধীরে ধীরে নিজের ছাতার হাতল আরো শক্ত করে ধরে। সে তাদের মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে একটি পুলিশের গাড়ি এসে থামে। সেই গাড়িতে ছিলেন ডিসিপি অঞ্জুম খান। ডিসিপি যখন দেখলেন দুজন ছেলে এই মেয়েটিকে উত্ত্যক্ত করছে, তখন তিনি সঙ্গে সঙ্গে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন। এরপর অঞ্জুম খানের পুরো মনোযোগ বেবির দিকে যায়। তিনি তার নাম জানতে চান, কিন্তু বেবি কোনো উত্তর দেয় না। তখন অঞ্জুম বুঝতে পারেন এই মেয়েটি কথা বলতে পারে না, আবার শুনতেও পারে না। এটা জানার পর অঞ্জুমের আচরণ সঙ্গে সঙ্গে বদলে যায়। তিনি ইশারায় বেবির সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং সিদ্ধান্ত নেন তাকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। তাই তিনি নিজেই নিজের গাড়িতে তুলে বেবিকে তার বাড়িতে পৌঁছে দিতে বেরিয়ে পড়েন। পথে কথা বলতে বলতে হঠাৎ অঞ্জুমের চোখ বেবির জুতোর দিকে যায়। তিনি হালকা হেসে ফেলেন, কারণ বেবি ঠিক একই রঙের এবং একই ডিজাইনের জুতো পরেছিল, যেরকম জুতো অঞ্জুম নিজেও পরেছিলেন। তাদের কাছে এটা শুধু একটা ছোট্ট কাকতালীয় ঘটনা মনে হয়, কিন্তু তাদের একটুও ধারণা ছিল না যে যেই নিষ্পাপ আর নীরব মেয়েটিকে তারা বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছেন সে একজন ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার। এরপর বেবি নিজের বাড়িতে পৌঁছে যায়। সেখানে সবার আগে সে ভিডিও কলে পাপার সঙ্গে কথা বলে। দুজনের মধ্যে কোনো শব্দ হয় না, তবুও তারা খুব সহজেই একে অপরের সব কথা বুঝে ফেলে, কারণ পাপা খুব সহজেই বেবির সব সাইন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন। বেবি হাসি মুখে ইশারায় জানান তাকে দেওয়া মিশন সফল হয়েছে। যে টার্গেটকে শেষ করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সে এখন আর এই পৃথিবীতে নেই। এটা শুনে পাপার মুখে হালকা হাসি ফুটে ওঠে। তিনি ইশারায় বেবির প্রশংসা করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এখানে জানানো হয় পাপা আসলে বেবির বাবা নন, আসলে সবাই তাকে পাপা নামেই ডাকে। এরপর বেবি নিজের বাড়িতে যায়, যেখানে সে তার মায়ের সঙ্গে থাকে। কিন্তু ঘরে ঢুকতেই তার মা আবারও তার উপর রাগ করতে শুরু করেন। তার মায়ের কাছে বেবি কোনো কাজের ছিল না। তিনি সবসময় ভাবতেন বেবি সারাদিন এদিক ওদিকে ঘুরে বেড়ায় আর বাড়ির কোনো দায়িত্বই পালন করে না। বেবি চুপচাপ মায়ের সব কথা শুনতে থাকে। সে না কিছু বলতে পারত, না নিজের কোনো ব্যাখ্যা দিতে পারত। সে নীরবে সবকিছু সহ্য করছিল। তাকে দেখে মনে হচ্ছিল এসব কথা শুনতে সে অনেক আগেই অভ্যস্ত হয়ে গেছে। এরপর আমরা দেখি যে চালে বেবি থাকে সেই একই চালে মঞ্জিত নামের এক সাদাসিধে ছেলে থাকে। মঞ্জিত মনে মনে বেবিকে ভালোবাসত, যদিও সে কখনো খোলাখুলি নিজের ভালোবাসার কথা বলেনি। তবুও তার প্রতিটি ছোট বড় আচরণে বেবির প্রতি তার ভালোবাসা স্পষ্ট বোঝা যায়। আমাদের জানানো হয় বড় বড় স্বপ্ন নিয়ে মঞ্জিত গায়ক হওয়া। সে নিজের কণ্ঠ দিয়ে পুরো পৃথিবীতে পরিচিত হতে চেয়েছিল, কিন্তু মুম্বাই সবার স্বপ্ন পূরণ করে না। অনেক চেষ্টার পরও মঞ্জিত গানের জগতে বড় কোনো সাফল্য পায়নি। শেষ পর্যন্ত সে হার মেনে অন্য একটি পথ বেছে নেয়, সেই চালের ছোট ছোট বাচ্চাদের গান শেখানোর কাজ। এখন এটাই তার কাজ, আর এটাই তার জীবিকার একমাত্র উপায়।
এরপর আমাদের মঞ্জিতের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি পুরনো ঘটনার কথা দেখানো হয়। যখন সে প্রথম মুম্বাইয়ে এসেছিল তখন বাসে ভ্রমণের সময় কেউ তার মানিব্যাগ চুরি করে নিয়েছিল। তার কাছে বাসের টিকিট কেনার মতো টাকাও অবশিষ্ট ছিল না। ঠিক তখনই বেবি তার সমস্যাটা বুঝে যায়। কিছু না বলেই সে নিজের টাকা দিয়ে মঞ্জিতের বাসের টিকিট কিনে দেয় এবং তাকে সাহায্য করে। হয়তো সেদিন থেকেই মঞ্জিতের মনে বেবির জন্য একটি বিশেষ জায়গা তৈরি হয়েছিল। এরপর গল্পে প্রবেশ করে এক নতুন এবং ভয়ঙ্কর চরিত্র, যার নাম জাফর। জাফর রিয়েল এস্টেট দুনিয়ার খুব বড় একজন নাম। মুম্বাইয়ে তার পরিচয় শুধু একজন ব্যবসায়ী হিসেবে নয়, বরং এমন একজন মানুষ হিসেবে যার সামনে বড় বড় লোকেরাও ভেবেচিন্তে কথা বলে। তার তৈরি করা ভবনগুলো শহরের গর্ব বলে মনে করা হতো, কিন্তু সেই উঁচু ভবনগুলোর ভিত্তির নিচে এমন অনেক রহস্য চাপা পড়েছিল যার সম্পর্কে খুব কম মানুষই জানত। এই সময়ে জাফর তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট নিয়ে কাজ করছিল। সে একটি বিলাসবহুল বিল্ডিং তৈরি করছিল যার নাম রাখা হয়েছিল লাকি টাওয়ার্স। এই বিল্ডিং তার কাছে শুধু একটি ব্যবসায়িক প্রজেক্ট ছিল না, এর পেছনে ছিল একটি বিশেষ কারণ। সে পুরো ভবনটি তার ছোট ভাই লাকির নামে তৈরি করেছিল, কারণ সেদিন লাকির জন্মদিন, আর জাফর তাকে এমন একটি উপহার দিতে চেয়েছিল যা পুরো শহর মনে রাখবে। কিন্তু জাফরের আরেকটি পরিচয়ও ছিল। তার কাজের মাঝে যদি কেউ বাধা হয়ে দাঁড়াতো অথবা তার পথে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করত, তাহলে তাকে সরিয়ে দিতে সে যে কোনো কিছু করতে পারত। তার কাছে মানুষের জীবনের চেয়ে নিজের কাজ আর সম্মানের মূল্যই বেশি ছিল। এরপর আমাদের পরিচয় হয় তার ছোট ভাই লাকির সঙ্গে। উচ্চতায় লাকি ছোট হলেও তার ব্যক্তিত্ব মোটেও ছোট ছিল না। তার মধ্যে ছিল ভীষণ আত্মবিশ্বাস আর অহংকার। সে নিজেকে কারো থেকে কম মনে করত না। সে চাইতো তার বড় ভাই জাফরের মতো সেও একই সম্মান পাক। এমন সময়ে লাকি একজন বড় ব্যবসায়ী মুকির সঙ্গে একটি দামি সম্পত্তির চুক্তি করতে যায়, কিন্তু সেই সাক্ষাৎ ঠিক তেমন হয় না যেমনটা লাকি ভেবেছিল। মকি তাকে একদমই গুরুত্ব দেয় না। সে লাকির খাটো উচ্চতা নিয়ে উপহাস করে, তার কথা শুনে হাসতে থাকে এবং পুরো সময় তাকে অপমান করতেই থাকে। লাকি বাইরে থেকে নিজেকে সামলে রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে তার রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। এই অপমান সে বেশিক্ষণ সহ্য করতে পারে না। সে সরাসরি নিজের ভাই জাফরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। জাফর নিজের ভাইয়ের অপমানের কথা শুনেই তার মুখের ভাব বদলে যায়। সে তার ছোট ভাইকে ভীষণ ভালোবাসতো। তার কাছে কেউ যদি লাকিকে অপমান করে তাহলে সেটা যেন সরাসরি তাকেই অপমান করা হয়। আর সেখান থেকেই সে একটি বড় সিদ্ধান্ত নেয়। এরপর জাফরের দেখা হয় পাপার সঙ্গে। সে প্রথমে আগের টার্গেটের কথা বলে। সে জানায় গতকাল যে লোকটিকে শেষ করা হয়েছে কাজটি ঠিক তার পরিকল্পনা অনুযায়ী হয়েছে, কিন্তু এবার সামনে এসেছে নতুন একটি টার্গেট। কথাবার্তা এগোতেই প্রথমবার পরিষ্কার হয়ে যায় পাপা আসলে জাফরের জন্য কাজ করেন। জাফর যার নাম বলতো তাকে শেষ করার দায়িত্ব নিত পাপার টিম। জাফর সময় নষ্ট না করে নিজের পরের টার্গেট পাপার হাতে তুলে দেয়, আর আগের মতোই সেই দায়িত্ব শেষ পর্যায়ে ঠান্ডা মাথা, তীক্ষ্ণ নজর আর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সেই মিশন খুব পরিষ্কারভাবে সম্পন্ন করে। যে মানুষটিকে হত্যার সুপারি দেওয়া হয়েছিল তাকে খুব অল্প সময়ের মধ্যেই কোনো প্রমাণ না রেখে মেরে ফেলা হয়। কিন্তু এবার ঘটনাটা এখানেই শেষ হয় না। জাফরের মনে প্রতিশোধের আগুন তখনও শান্ত হয়নি। এবার সে যে মানুষটিকে মারতে চায় তার নাম মকি। কিন্তু মকি কোনো সাধারণ মানুষ ছিল না। সে ছিল কোটি কোটি টাকার মালিক এবং শহরের একজন প্রভাবশালী ব্যবসায়ী। তার সঙ্গে সবসময় কড়া নিরাপত্তা থাকত। সে কখনো একা কোথাও যেত না। সবসময় তার নিরাপত্তার সশস্ত্র দেহরক্ষীরা থাকত। এমন একজন মানুষের কাছে পৌঁছানোই সহজ ছিল না, তাকে হত্যা করা তো আরও কঠিন। মকির নাম শুনেই পাপা কয়েক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে যান। তিনি জাফরকে পরিষ্কারভাবে বলেন এটা কোনো ছোটখাটো কাজ নয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে জাফরের কথাই মানতে হয়। তারা জানতে পারে মকির আগ্রহ মেয়েদের প্রতি নয়, বরং ছেলেদের প্রতি। প্রায় প্রতি রাতেই সে কয়েকজন ছেলেকে নিয়ে একটি বড় ক্লাবে যেত। সেখানে গভীর রাত পর্যন্ত পার্টি চলত। এখান থেকেই তাদের মাথায় নতুন একটি পরিকল্পনা আসে। সিদ্ধান্ত নেওয়া হয় এবার মনুকে ক্লাবের ভেতরে পাঠানো হবে, কারণ সেখানে মেয়েদের প্রবেশের অনুমতি ছিল না। মনুও আগের মতো নিজের সঙ্গে বিশেষ ছাতাটি নিয়ে যায়, যার ভেতরে মৃত্যু লুকিয়েছিল। কিছুক্ষণ পর ক্লাবের ভেতরে জোরে গান বাজতে শুরু করে। চারদিকে রঙিন আলো ঝলমল করছিল।
সবাই নিজের আনন্দে মেতে নাচছিল। এই ভিড়ের মধ্যে মনুও একেবারে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াচ্ছিল। সে বারবার মকির কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। অনেকক্ষণ চেষ্টা করেও মনু এমন কোনো সুযোগ পায় না যেখানে সন্দেহ না জাগিয়ে নিজের মিশন শেষ করা যায়। শেষ পর্যন্ত তাকে খালি হাতেই ফিরে আসতে হয়। কিছুক্ষণ পর পার্টি শেষ হতে শুরু করে। মকি তার দেহরক্ষীকে নিয়ে ক্লাব থেকে বের হয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই তার চোখ রাস্তার পাশে পড়ে থাকা একটি অচেতন মেয়ের ওপর যায়। মেয়েটি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় মাটিতে পড়েছিল। তাকে দেখে মকি থেমে যায়। হয়তো প্রথমবার তার ভেতরে মানবিকতা জেগে উঠেছিল। সে সঙ্গে সঙ্গে মেয়েটিকে সাহায্য করার জন্য তার কাছে যায়। এদিকে তার দেহরক্ষী আশপাশ থেকে সাহায্য আনার জন্য কয়েক কদম দূরে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে যা দেখে তাতে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। যেখানে কয়েক সেকেন্ড আগে অচেতন মেয়েটি পড়েছিল, এখন সেখানে মকি মাটিতে পড়ে আছে। তার শরীরে আর কোনো নড়াচড়া ছিল না। তার শ্বাস চিরতরে থেমে গেছে। সবকিছু এত দ্রুত এবং এত নিখুঁতভাবে ঘটেছিল যে দেহরক্ষী কিছুই বুঝে উঠতে পারেনি। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সে সেই মেয়েটির মুখ পর্যন্ত দেখতে পারেনি। অর্থাৎ বেবি এই কাজটিও খুব সহজেই শেষ করে ফেলেছিল। এরপরের দৃশ্যে গল্পের পরিবেশ পুরোপুরি বদলে যায়। মকির মৃত্যুর পর পুরো শহরে এটি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সবাই জানতে চায় এত কড়া নিরাপত্তার মাঝেও এত বড় ব্যবসায়ীকে কে হত্যা করলো। অন্যদিকে মকির স্ত্রী মঞ্জু এই ঘটনায় পুরোপুরি ভেঙে পড়ে। তার মুখে দুঃখের পাশাপাশি রাগও স্পষ্ট দেখা যাচ্ছিল। তার দৃঢ় বিশ্বাস ছিল এই হত্যার পেছনে আর কেউ নয়, জাফরের হাত রয়েছে। এই কারণেই সে সঙ্গে সঙ্গে ডিসিপি অঞ্জুম খানকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। অঞ্জুমও পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে শোনেন। মঞ্জু বারবার জাফরের নাম নিয়ে বলেন তার স্বামীকে জাফরই খুন করেছে, কিন্তু অঞ্জুম কোনো তাড়াহুড়া করে উত্তর দেন না। তিনি বলেন শুধু সন্দেহের ভিত্তিতে জাফরকে গ্রেফতার করা সম্ভব না, তার বিরুদ্ধে শক্ত প্রমাণ থাকা খুবই জরুরি। এরপর তিনি মঞ্জুকে বোঝান যদি তারা সরাসরি জাফরের কাছে পৌঁছাতে না পারেন, তাহলে অন্তত সেই খুনির কাছে পৌঁছাতে পারবেন যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর একবার যদি খুনি তাদের হাতে ধরা পড়ে, তাহলে তার মাধ্যমে জাফর পর্যন্ত পৌঁছানো যাবে। ডিসিপি অঞ্জুম সেই রহস্যময় খুনির খোঁজে নেমে পড়েন। এরপর গল্প আবার বেবির বাড়ির দিকে ফিরে আসে, কিন্তু এবার বেবি বাড়িতে পৌঁছানোর আগেই সেখানে মঞ্জিত আসে। সে সরাসরি বেবির মায়ের সঙ্গে দেখা করতে যায়। মঞ্জিদের মুখে উদ্বেগও ছিল, আবার সত্যতাও ছিল। সে কোনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে নিজের মনের কথা জানিয়ে দেয়। সে বলে সে বেবিকে খুব ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। কিন্তু বেবির মা এই কথা শুনে খুশি হওয়ার বদলে তাকে বোঝাতে শুরু করেন। তিনি বলেন বেবি দায়িত্বশীল মেয়ে নয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। সে কোথায় থাকে, কোথায় যায়, কিছুই জানা যায় না। তার চোখে বেবি এমন একটি মেয়ে যে কোনো দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে না। কিন্তু মঞ্জিত কোনো দ্বিধা ছাড়াই উত্তর দেয়। সে বলে আমি এসব আগে থেকেই জানি। আমি কোনো বাধ্যবাধকতা থেকে বেবিকে ভালোবাসি না। আমি তার প্রতি করুণা থেকেও ভালোবাসি না। আমি সত্যিই তাকে ভালোবাসি। আমি সারা জীবন তার সঙ্গেই থাকতে চাই। মঞ্জিদের কণ্ঠে কোনো অভিনয় ছিল না, ছিল শুধু সত্যিকারের ভালোবাসা। বেবি যেমন ঠিক তেমন ভাবেই তাকে সে মেনে নিয়েছে। এদিকে বাড়ির বাইরে দাঁড়িয়ে বেবি জানালা দিয়ে সবকিছু দেখছিল। সে কথা বলতে বা শুনতে পারে না, কিন্তু তার জন্য এটা কোনো বাধা ছিল না। সে মানুষের ঠোঁট দেখে তাদের কথা বুঝতে অভ্যস্ত ছিল। মঞ্জিত আর তার মায়ের মধ্যে হওয়া প্রতিটি কথাই বেবি কোনো শব্দ না শুনেই বুঝে যায়। কিছু মুহূর্তের জন্য সে একেবারে চুপ হয়ে যায়। হয়তো জীবনের প্রথমবার কেউ তার সব সীমাবদ্ধতা জেনেও তাকে পুরো মন থেকে আপন করে নিতে চেয়েছিল। এই কথাই তার হৃদয় ছুঁয়ে যায়। বেবি খুব একটা আবেগপ্রবণ মেয়ে ছিল না। সে সবকিছুই নিজের মতো করে ভাবত। তার মনে একটি সহজ চিন্তা আসে, যদি একজন মানুষ সত্যিই তাকে এত ভালোবাসে, তাহলে তাকে বিয়ে করতে দোষ কোথায়? হয়তো বিয়ে করে নেওয়াই উচিত। অন্তত বিয়ের পর জীবনটা আগের চেয়ে একটু সহজ হয়ে যাবে। এই ভেবেই বেবি সরাসরি পাপার কাছে যায়। সে সাইন ল্যাঙ্গুয়েজে জানায় সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে, আর যাকে সে বিয়ে করতে চায় তার নাম মঞ্জিত। বেবি আরও জানায় মঞ্জিত একজন ভালো মানুষ। সে তাকে বোঝে, তাকে সম্মান করে, আর সবচেয়ে বড় কথা সে সত্যিই তাকে ভালোবাসে। পাপা কিছুক্ষণ চুপচাপ বেবির দিকে তাকিয়ে থাকেন।